আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। শীতকালীন সুন্দরী গাজর দিয়ে আজ আপনাদেরকে দারুণ স্বাদের একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। গাজরের হালুয়া, সন্দেশ, বরফি বা কেক নয়, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গাজরের পুডিং। আপনারা যারা এই রেসিপির জন্য অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করে আসছিলেন, আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। গাজরের পুডিং বানাতে আমাদের লাগবে মিস ক্যারোটিনা ওরফে গাজর সুন্দরী। আমি এখানে 3টা মাঝারি সাইজের গাজর ছিলে তারপরে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। আপনি চাইলে বটি বা ছুরি দিয়েও করে নিতে পারেন। এইবারে মূল রান্নার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। চাইলে এর পরিবর্তে বাটার নেওয়া যাবে, তবে তেলটা অ্যাভয়েড করাই ভালো। ঘিটা গলে এলে এবার এর মধ্যে সরাসরি আমি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো গাজর আছে। তারপর আমরা এই গাজরটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভুনে নিব। কেন ভুনছি? এর কারণ হচ্ছে আপনারা অনেকেই কাঁচা গাজরে হলুদের গন্ধ পান, যদিও আমি পাই না। তো যাদের এই সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা সমাধান হয়ে গেল। ঘিয়ের মধ্যে আমরা যদি গাজরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ভুনে নিই তাহলে গাজরের কাঁচা গন্ধ চলে যাবে। তাছাড়া ঘিয়ে ভাজা গাজরের একটা বাড়তি পাওনা তো থাকছেই। যখন দেখবেন গাজরের পানি শুকিয়ে এটা বেশ ড্রাই হয়ে গিয়েছে, তখন গাজরটাকে সেদ্ধ করার জন্য দুধ দিয়ে দিতে হবে। চাইলে পানিও দেওয়া যায়, তবে কেন আমরা দুধ থাকতে পানি ব্যবহার করব যদি টেস্ট দুধ দিয়ে বাড়ানো যায়। আমি এখানে 1 কাপ বা 250 ml এর মতো দুধ দিলাম। সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা নিভু করে দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে গাজরটাও সেদ্ধ হয়ে যায় আবার দুধটাও তাড়াতাড়ি শুকিয়ে না যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে গাজরটাকে ভালো মতো সেদ্ধ করে নেওয়া। মিনিট 15 পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই মধ্যে গাজর কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু দেখতে পাচ্ছেন দুধ পুরোপুরি শুকায়নি। আপনারা যদি পাটায় বাটতে চান সেক্ষেত্রে দুধটা শুকিয়ে নিতে পারেন, মানে গা মাখা করে নিতে পারেন। যেহেতু আমি ব্লেন্ডারে করব তাই কিছুটা দুধ আমি এক্সট্রা রেখেছি। একটু চেক করে দেখছি, দেখতেই পাচ্ছেন গাজরগুলো গলে যাচ্ছে, তার মানে গাজর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করার জন্য আমি প্রথমে এই গাজরের মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দিব। 10 মিনিট পরে যখন মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের জাগের মধ্যে ঢেলে এখন এটাকে মিহি পেস্ট করে নিতে পারেন। আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করে নিচ্ছি। আবারও বলছি, যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা যেটা করবেন, দুধটাকে শুকিয়ে গা মাখা করে ফেলবেন, তারপরে পাটায় পিষে নিতে পারেন। একদম যে মিহি করে পিষতে হবে তা নয়, আপনি চাইলে একটু বাঁধো বাঁধোও রাখতে পারেন দানা দানা করে, সেটা কোনো সমস্যা নেই। আমি মোটামুটি পেস্ট করে নিয়েছি, তারপরে এর মধ্যে ছোট ছোট কিছু দানা থেকে যাবে, সেটা সমস্যা নেই। বরং খাওয়ার সময় দেখে মানুষ বিশ্বাস করবে আসলেই এটা গাজর দিয়ে তৈরি। এই যে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এ সম্পূর্ণটাই আজকে আমরা ব্যবহার করব। এবারে আমরা পুডিংয়ের বেসিক প্রস্তুতিটা সেরে নিচ্ছি। সাধারণ এগ পুডিং যেমন হয় তেমন করে আমরা এই মিশ্রণটা তৈরি করব। তার জন্য মাঝারি সাইজের 2টো ডিম আমি নিয়ে নিলাম। যদি ছোট ডিম হয় তাহলে অবশ্যই 3টা ডিম নেবেন। আর এই ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে, একটা কাঁটা চামচ হলেই হবে। খুব বেশি ফেটার দরকার নেই, জাস্ট এই ডিমের সাদা অংশটা মিশে গেলেই হলো। কাঁটা চামচ এইভাবে উঁচু করে ধরলেই দেখতে পাবেন যে ডিমের সাদা অংশ এক্সট্রা আছে কি নেই। তারপরে এর মধ্যে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনিটা জাস্ট হালকা করে ডিমের সঙ্গে মিশিয়ে নিব, ফেটবো না, জাস্ট একটু ভিজিয়ে নিলাম চিনিটাকে। এবারে আমি এতে 1 কাপ জাল করা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে। দুধটা জাল করা তাই বলে জাল করে ঘন করা নয়, আপনি চাইলে ঘন দুধ দিতে পারেন, এমনকি ক্রিম দিলেও হবে। সুগন্ধের জন্য দিয়ে দিলাম আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, তবে এই পুডিংয়ে আপনি ভ্যানিলার পরিবর্তে চাইলে 1/4 চা চামচ এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। ফেটতে হবে না, কাঁটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়লেই দেখবেন সব কিছু মিশে গিয়েছে। আমাদের পুডিংয়ে যে বেসিক মিশ্রণ সেটা রেডি হয়ে গিয়েছে। তবে এই পর্যায়ে দেখবেন যদি ডিমের কোনো সাদা অংশ আস্ত থেকে যায় সেটা উপরে ভেসে উঠবে। তো এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য খুব ভালো হয় আপনি যদি মিশ্রণটাকে একবার ছেঁকে নেন, না হলে পুডিং তৈরির পর ওই সাদা অংশগুলো পুডিংয়ের মধ্যে সাদা সাদা হয়ে ফুটে থাকবে, যেটা দেখতে ভালো লাগবে না।
আমি ছাঁকনি দিয়ে ওই সাদা অংশগুলোকে আলাদা করে নিলাম। পুডিংয়ের বেসিক মিশ্রণ তো তৈরি, তবে গাজরের পুডিং বলে কথা। এখন তাই আমাদেরকে এর মধ্যে গাজর মেশাতে হবে। গাজরের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম তার পুরোটুকুই এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতো হয়েছে। এখন এই পুডিংয়ের মিশ্রণের সঙ্গে গাজরের পেস্টটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবারও ফেটবো না, আস্তে আস্তে নাড়লেই দেখবেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে গিয়েছে। আর এটাই হচ্ছে আমাদের আজকের গাজরের পুডিংয়ের মিশ্রণ। আজকে আমরা ক্যারামেল ক্যারট পুডিং তৈরি করব, তাই প্রথমেই আমরা ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। একটা প্যানে 1/4 কাপ চিনি আমি এভাবে ছড়িয়ে দিলাম। তারপর মিডিয়াম লো আঁচে আমি এই চিনিটাকে মেল্ট করে নিব। চিনিটা আস্তে আস্তে মেল্ট হবে এবং সাইড থেকে বার্ন হয়ে এটা সুন্দর একটা সোনালি কালারে চলে আসবে। এই কালারটাকে খুব বেশি ডিপ করতে যাবেন না, বেশি ডিপ করলে এটা তেতো হয়ে যাবে আর কালারটাও কিন্তু পরে দেখতে ভালো লাগবে না। গরম থাকা অবস্থায় সরাসরি যে পাত্রে আপনি পুডিং তৈরি করতে চান তাতে ঢেলে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে এই ক্যারামেলটা সেট হয়ে যায়, তাই দ্রুত আপনাকে কাজটা করতে হবে। 10 মিনিট পরে যখন এই ক্যারামেলটা সেট হয়ে যাবে বাটির গায়ে, আঙুলের সঙ্গে লেগে আসবে না, সেই পর্যায়ে এর মধ্যে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আমি ছোট ছোট পাত্রে বানাচ্ছি, এতে করে সুবিধা হলো একবারে আপনার পুডিংটাকে মোল্ড আউট করতে হচ্ছে না, যেহেতু এই পুডিংটা 2-3 দিন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। সো ছোট ছোট বাটিতে করলে যেটা সুবিধা হয় যে আপনার যখন যেটা খাবার ইচ্ছে তখন সেটা আপনি মোল্ড আউট করে নিতে পারবেন। আমি টোটাল 3টা বাটিতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এইবারে এই মিশ্রণকে ভাপ দেওয়ার পালা। যেহেতু এই বাটিগুলোর সাথে কোনো ঢাকনা নেই, সেজন্য আমি এর উপরে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকাটা খুবই জরুরি, আমরা পানির ভাপে পুডিংটা ভাপাবো। সো পানির বাষ্পটা যাতে পানি হয়ে পুডিংয়ের ভেতরে না যায়, তাই খুব ভালোভাবে আমাদেরকে মুখ আটকাতে হবে। আর যদি ঢাকনা থাকে তাহলে আপনি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। আর ভাপ দেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে প্রথম একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, তার উপরে আমি পুডিংয়ের পাত্রটা দিয়ে দিচ্ছি। এইবারে সাইড থেকে আমি ফুটন্ত গরম পানি ঢেলে নিচ্ছি। আপনি চাইলে আগে হাঁড়িতে পানি গরম করে তারপরেও বসাতে পারেন, সেক্ষেত্রে হাতে ভাপ লাগতে পারে, তাই আমি এই পদ্ধতিতে করলাম। আর সরাসরি আমি পানির মধ্যে না বসিয়ে একটা স্ট্যান্ডের উপর বসিয়েছি আর পানি ততটুকুন দিয়েছি যতটুকুনে পুডিংয়ের পাত্রের তলাটা পানি টাচ করতে পারে। খুব বেশি পানি দিব না। ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পানির স্টিমটা হাঁড়ির মধ্যেই থাকতে পারে আর পুডিংটা খুব ভালোভাবে কুক হতে পারে। মিডিয়াম আঁচে ঘড়ি ধরে ঠিক 30 মিনিটের জন্য আমি এখন এই পুডিংটাকে ভাপ দিয়ে নিব। এর থেকে বেশি সময় আমি চুলায় রাখবো না, এতে করে ওভারকুক হয়ে যাবে আর পুডিংয়ের ভিতরে অনেক বেশি ছিদ্র হয়ে যাবে। তাছাড়া পুডিংটা কিন্তু খুব বেশি স্মুথও হবে না। 30 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আপনারা পানিটা ফোটা দেখে হয়তো বুঝতে পারছেন যে চুলার আঁচ কেমন হবে। একদম উথাল পাথাল করে যেন পানি না ফুটে, তাহলে অনেক সময় স্টিমটা বা পানি পুডিংয়ের পাত্রের মধ্যে চলে যায়। 30 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি যে পুডিং কাঁচা আছে কিনা। একটা টুথপিক ঢুকিয়ে দেখলাম একদম ক্লিন এসেছে। যদিও আমাদের পুডিংটা দেখুন অনেকটাই টলটল করছে, ভেতরে টলটল করলেও যদি আপনার টুথপিক ক্লিন আসে, একটুও দেরি না করে সাথে সাথে আপনাকে নামিয়ে ফেলতে হবে। কিন্তু যদি দেখেন ভেতরে কাঁচা আছে তাহলে আর 5 মিনিট বাড়িয়ে দিতে পারেন। তারপর এই পুডিংয়ের পাত্রটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে 2 ঘন্টা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখবেন, এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হতে পারে, যেমন 4 থেকে 5 ঘন্টা। তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে নিচ্ছি প্লেটের উপর ঢালার আগে, তাহলে খুব সহজেই পুডিংটা বের হয়ে আসবে। এইবারে পছন্দ মতো একটা পাত্রের উপর এইভাবে ঠিক উল্টো করে ঢেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজে এটা বের হয়ে আসলো। তাই পাত্রে ঢালার আগে সাইড দিয়ে একটু ঝাঁকুনি দিবেন, তাহলে সহজেই বের হয়ে আসবে। আর দেখুন দেখতেও কিন্তু বেশ চমৎকার হয়েছে। এবারে আপনার পছন্দ মতো পুডিংটাকে সাজিয়ে পরিবেশন করতে পারেন, অথবা ওগুলোর ধারে কাছে না গিয়ে কেটে কুটে খেয়ে সাফা করে ফেলুন। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা মোলায়েম হয়েছে, একদম মাখনের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে, কারণ পুডিংটাকে আমরা ওভারকুক করিনি। এইভাবে পুডিং বানিয়ে দেখবেন, সত্যিই কিন্তু খেতে ভীষণ মজার।
আর হ্যাঁ, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের পুডিংটা কেমন হয়েছিল। চাইলে পুডিংয়ের ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।